বহুদিন থেকে সেই সংকট অস্বীকার করে যেভাবে অর্থনীতি চালানো হয়েছে তার পরিণামে এই সংকট আরো ঘনীভূত হয়েছে। সরকার ঋণ করে মেগা প্রকল্প চালু করে দফায় দফায় খরচ বাড়িয়ে সেসব প্রকল্প শেষ করার মাধ্যমে দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছেন। এবারের বাজেটের সবচেয়ে বড় খাত হচ্ছে এই সমস্ত ঋণের সুদ পরিশোধের খাত। অথচ সংকটের কথা বললেও, অর্থনৈতিক সংকোচনের নানান ধরনের কথা তুললেও সংকটের আসল কারণ যে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি, তার কোনো নিদান এই বাজেটে নেই। মেগা প্রকল্পগুলো অব্যাহত রাখা হয়েছে এবং আরো ঋণ করে ঋণ পরিশোধের পরিকল্পনা করছে সরকার। পক্ষান্তরে অর্থনৈতিক সংকোচনের কথা বলে বিশেষভাবে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপত্র খোলা থেকে বিরত রাখা হচ্ছে বা ঋণপত্র খোলায় যত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তাতে অর্থনীতির প্রতি অন্তর হবে, বেসরকারি খাতের বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে এবং একটা বিরাট অংশের মানুষের ভেতর তার প্রভাব ছড়িয়ে পড়বে। সরকার যে হারে ব্যাংকগুলো থেকে ঋণ করার পরিকল্পনা করেছে তাতে সামগ্রিকভাবে বেসরকারি খাত এবং বিশেষভাবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ব্যাংক ঋণ পাবেন না। আর দেশের অর্থনীতিতে যেহেতু বেসরকারি খাতের ভূমিকাই বেশি, সেক্ষেত্রে সংকট আরো ঘনীভূত হবে। অর্থাৎ সরকার দেশের চলমান অর্থনৈতিক সংকট এবং আসন্ন অর্থনৈতিক ধস প্রতিরোধে পরিপূর্ণভাবে ব্যর্থ হতে যাচ্ছে। তারা দেশের রিজার্ভ সংকট কাটাতে বিদেশ থেকে ঋণ করে যেভাবে সাময়িকভাবে সামাল দিয়ে সংকটটাকে কিছুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা নতুন ঋণের ফাঁদে ফেলে দেশকে আরো গভীরতর সংকটের দিকে নিয়ে যাবে। কালো টাকা সাদা করা প্রসঙ্গ। এবারের বাজেটেও ফ্ল্যাট 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার ব্যাখ্যায় বলেছেন যে অনেকেই তাদের বৈধ টাকা প্রদর্শন না করায় তাদের টাকা কালো টাকায় পরিণত হয়েছে, সেটাকেই সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। কিন্তু কথাটা যে কত বড় মিথ্যা সেটা এনবিআর চেয়ারম্যানের কাছে একজন সাংবাদিকের প্রশ্নের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। এই যে বেনজির আহমেদ বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করেছে, তার পক্ষে এই টাকা সাদা করে নেওয়ার সুযোগ ছিল কিনা? একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন না, তার বিপক্ষে একটা আইনি প্রক্রিয়া চলছে, ফলে তার পক্ষে এই টাকা সাদা করে নেওয়া সম্ভব ছিল। অর্থাৎ বেনজির আহমেদের বিপক্ষে যদি আইনি প্রক্রিয়া চলমান না থাকতো, তাহলে তার পক্ষে এই অবৈধ উপায়ে অর্জিত অর্থ সাদা করে নেওয়ার সুযোগ অবশ্যই থাকত। যেরকম আছে আরো অসংখ্য ব্যক্তি যারা বেনজির আহমেদের মতো অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছে তাদের জন্য। যদি সরকারের উদ্দেশ্য এটাই হতো যে বৈধ প্রক্রিয়ায় অর্জিত অর্থ যা প্রদর্শিত হয়নি তাকে বৈধকরণের সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে বৈধকরণের ক্ষেত্রে অর্থের উৎস প্রদর্শন এবং তার বৈধতা প্রমাণের শর্ত থাকবে। এই শর্তের অনুপস্থিতি প্রমাণ করে যে সরকার মূলত অবৈধ উপায়ে অর্থ উপার্জনকে উৎসাহিত করছে এবং তাদের বিশেষ সুযোগ দিচ্ছে। অপ্রদর্শিত কিন্তু বৈধ এরকম আয় বৈধ করার ক্ষেত্রেও এসব ক্ষেত্রে প্রদর্শিত অর্থের যারা আয়কর দেয় তাদের তুলনায় বেশি হারে আয়কর নিয়ে তাদের অর্থ বৈধকরণের সুযোগ দিলে সেটারও একটা যুক্তি থাকবে। এমনকি এসব অর্থ কোথায় ব্যয় করলে বৈধকরণ করা যায় সেক্ষেত্রেও খুব সরাসরি দুর্নীতির থেকে উৎসাহিত করার প্রবণতা স্পষ্ট হয়। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ থেকে বাড়ি, ফ্ল্যাট বা জমিতে বিনিয়োগের মাধ্যমে একদিকে যেমন দুর্নীতির পালে হাওয়া দেওয়া হয়, অন্যদিকে এটা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলে। প্রতি বছর দেশের ফসলি জমি কমে যাচ্ছে, ফলে এই ধরনের অর্থ জমিতে গেলে তার পরিমাণ আরো বৃদ্ধি পাবে। অন্যদিকে শিল্প উৎপাদনের জন্য যে জমি দরকার সেখানেও ঘাটতি তৈরি হবে। ফলে কোনো যুক্তিতেই সরকারের এই কালো টাকা সাদা করার কোনো ইতিবাচক প্রভাব নেই। আর প্রকৃত অর্থে প্রতি বছরই এই সুযোগ রাখা হলেও সত্যিকার অর্থে এই সুযোগ গ্রহণ করে কালো টাকা সাদা করার পরিমাণ শূন্যের কোঠায়। তাহলে এই ব্যবস্থা রাখা হচ্ছে কেন? এই ব্যবস্থা আসলে বারবার রাখা হয় দুর্নীতিগ্রস্তদের জন্য সমস্ত সুযোগ খোলা রেখে এই অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখতে তাদের উৎসাহিত করতে। সরকার কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে? এই বাজেটের একটি ঘোষিত লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। প্রথমত মূল্যস্ফীতির হিসাবেই রয়েছে ঘাবলা। সরকারিভাবে মূল্যস্ফীতি বলা হচ্ছে 9% বেশি, কিন্তু বিআইটিএস এর হিসাব বলছে মূল্যস্ফীতি 15%। সরকার আসলে কত পার্সেন্ট থেকে মূল্যস্ফীতি 6.5% নিয়ে আসতে চায় সেই প্রশ্ন আসে গোড়াতে। তারপরও দেখা যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর ব্যবস্থা এই বাজেটে অনুপস্থিত। বরং ভ্যাট বাড়ানো হয়েছে,
আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধিও প্রভাব ফেলবে উচ্চ মূল্যস্ফীতিতে। শুধু সুধার বাড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরার চিন্তাটা আসলে হাস্যকর। বরং উচ্চ ঘাটতি সম্পন্ন বাজেট করে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিয়ে তা বাস্তবায়নের যে পরিকল্পনা, তা মূল্যস্ফীতিকে আরো বাড়াবে। এছাড়া ডলারের বিপরীতে টাকার অব্যাহত দরপতনও ভূমিকা রাখবে মূল্যস্ফীতি বৃদ্ধিতে। তড়িঘড়ি করে বাড়তি রাজস্ব আদায়ে পরোক্ষ করের বোঝা চাপানো হচ্ছে। রাজস্ব আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের উপর বেশি নির্ভর করছে। 5 অর্থ বছরের কর হিসাব থেকে দেখা যাচ্ছে রাজস্ব বোর্ড আহরিত মোট করের প্রায় 2/3 65% বেশি আসছে পরোক্ষ কর থেকে। মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকেই আসছে 38% বেশি। প্রত্যক্ষ কর অর্থাৎ আয়, মুনাফা ও মূলধনের উপর কর প্রযোজ্য হয় কেবল যাদের করযোগ্য আয় আছে তাদের উপর। অন্যদিকে পরোক্ষ কর প্রযোজ্য হয় আয় শ্রেণী নির্বিশেষে সকলের উপর। তাই পরোক্ষ কর, বিশেষত ভ্যাট, এর উপর কর আদায়ের জন্য বেশি নির্ভর করার অর্থ হচ্ছে সরকার যাদের আয় বেশি তাদের কাছ থেকে বেশি কর আদায়ের পরিবর্তে ভালোভাবে সবার কাছ থেকে কর আদায়ের কৌশল গ্রহণ করেছে। আর স্বভাবতই এতে বেশি চাপে পড়বেন কম আয়ের মানুষ। বিশেষত বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় ভ্যাট তো বটেই, এমনকি কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক ছাড় দেওয়া প্রয়োজন। কারণ আমদানি শুল্ক এক ধরনের পরোক্ষ কর, এর বোঝা জনগণকেই বইতে হয়। কিন্তু রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রায় ঘোষিত হোক না কেন, কোনো বছরই তা পূরণ হয়। সরকারকে দেশি বিদেশি উৎস থেকে ঋণ করে ঘাটতি মেটাতে হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। মনে রাখা দরকার, বাংলাদেশে আয় বৈষম্য বেড়েই চলছে। 2010 সালে আমাদের জিনি কোএফিসিয়েন্ট ছিল 0.46, যা এখন বেড়ে হয়েছে 0.57। এই সূচকের মান 0.5-এর বেশি হওয়া মানেই ব্যাপক মাত্রায় আয় বৈষম্য বিরাজমান রয়েছে। এ থেকে বোঝা যায় মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধির সুফল পাচ্ছেন আসলে গুটিকয় নাগরিক। এই গুটিকয় নাগরিক অবশ্যই উচ্চ আয় শ্রেণীতে পড়েন। কাজে সরকারের পক্ষে স্বাভাবিক হতে পারত উচ্চ আয়ের এই ব্যক্তি শ্রেণীর করদাতাদের কাছ থেকে প্রত্যক্ষ কর বেশি করে আদায় করা। পাশাপাশি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে তারা এই বেশি বেশি আয় করছেন সেগুলোর মুনাফার উপরে কর আরোপ করা। অথচ সরকার উল্টো পথে হাঁটছে। তারা এখনো প্রধানত নির্ভর করছে ঢালাওভাবে আরোপিত পরোক্ষ করের উপর। অর্থাৎ জনগণ কষ্ট করে সম্পদ তৈরি করবেন, তারাই করের যোগান দেবেন, আর তা চলে যাবে গুটিকত লোকের পকেটে। সরকারের ব্যয় বরাদ্দ আমাদের ধারণা দেয় এই সরকার আসলে কাঁদে। সরকারের নিজস্ব আয় বলে কিছু নেই, জনগণের টাকাই সরকার ব্যয় করে। আমাদের পূর্বের আলোচনায় আমরা দেখিয়েছি এই আয়ের সিংহভাগ আসে আমাদের দেশের সাধারণ মানুষের কাছ থেকে। কিন্তু তা কি সাধারণ মানুষের জন্য ব্যয় হয়? আমরা কয়েকটি ক্ষেত্র নিয়ে আলোচনা করলে ব্যাপারটা অনেকটা স্পষ্ট হবে। সরকার দাবি করে থাকে তারা বিদ্যুতের জন্য জনগণকে ভর্তুকি দিচ্ছে, কিন্তু এই দাবি আসলে সর্বৈব মিথ্যা। বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির 81% যায় রেন্টাল, কুইক রেন্টালের বা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে। অর্থাৎ জনগণের করের টাকা সরকার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর পকেটে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে। আগামীতে IMF এর নির্দেশে এই ভর্তুকি তুলে নিয়ে সরাসরি জনগণের পকেট কাটার ব্যবস্থা করা হবে বিদ্যুতের দাম আরো বৃদ্ধি করার মাধ্যমে। পুরো বিদ্যুৎ ব্যবস্থাটাকে আমদানি নির্ভর লুটেরাদের পকেট কাটার ব্যবস্থায়, লুটেরাদের মানে পকেট ভরার আর জনগণের পকেট কাটার ব্যবস্থায় পরিণত করে বিদ্যুতের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর নানা গল্প করে যাচ্ছে সরকার। কিন্তু চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। উৎপাদন ক্ষেত্রগুলো বিদ্যুতের অভাবে ঢুকছে। গ্রামাঞ্চলে জনগণ বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ। আর বিদ্যুৎ প্রকল্পের নামে নেওয়া হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি ধ্বংস করা নানা ধরনের দূষণকারী প্রকল্প। নবায়নযোগ্য জ্বালানি কিংবা দেশের গ্যাস ক্ষেত্র অনুসন্ধান উত্তোলনের জন্য সরকারের বরাদ্দ রেন্টাল, কুইক রেন্টালের তুলনায় অতি সামান্য, যা সরকারের ঘোষিত 2041 সাল নাগাদ বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যের সাথেও সাংঘর্ষিক। বরং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নানা ধরনের অনুৎসাহমূলক কর আরোপ অব্যাহত রয়েছে। এসবই করা হচ্ছে কিছু বড় বড় গ্রুপ এবং বিদেশি বিভিন্ন পক্ষকে খুশি করতে, খুশি রাখতে, আর তার দায় চাপানো হচ্ছে জনগণের উপর।
এরপর আসা যাক শিক্ষা প্রসঙ্গে। প্রতি বছরই শিক্ষাতে যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে, ইত্যাদি নানা গল্প সরকার করে, কিন্তু বরাদ্দকৃত অর্থের মান, বরাদ্দের ক্ষেত্র এবং মোট জিডিপির তুলনায় এই বরাদ্দের হার দেখলে বোঝা যায় সরকার আদতে শিক্ষা ক্ষেত্রকে খুবই কম গুরুত্ব দিচ্ছে। 2021-22 শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ ছিল জিডিপির 2.08 হার, 2022-23 বরাদ্দ ছিল 1.83%, 23-24 বরাদ্দ ছিল 1.76%, আর 2024-25 এসে তা দাঁড়িয়ে আছে 1.69%। অর্থাৎ জিডিপির তুলনায় শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে। এই বরাদ্দ শিক্ষা ক্ষেত্রে আসলে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাও একটা গুরুতর প্রশ্ন। সরকার নতুন শিক্ষাক্রম ও শিক্ষা পদ্ধতি চালু করেছে, সেক্ষেত্রে তার বরাদ্দের একটা বড় অংশ যাওয়ার কথা ছিল শিক্ষক প্রশিক্ষণে। নতুন পদ্ধতিতে যে শিক্ষা উপকরণ দরকার, তার জন্য নতুন পদ্ধতিকে সত্যিকার অর্থে কার্যকর করতে হলে শিক্ষা কার্যক্রমে সহায়তাকারী শিক্ষক সহকারী প্রয়োজন, সেরকম নতুন পদ সৃষ্টিতে, শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা বৃদ্ধিতে। কিন্তু সেগুলোর কোনটাতেই আমরা এই বাজেটে বরাদ্দ বৃদ্ধি দেখছি না। কিছু টোকেন ডিজিটাল ক্লাসরুম করার কথা বলা হয়েছে, সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তো বটেই, সেক্ষেত্রেও বৈষম্য সৃষ্টির একটা পরিষ্কার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ একদিকে যেমন কমছে, অন্যদিকে সেই বরাদ্দ সত্যিকারের প্রয়োজন মেটাতে যে ব্যর্থ হবে সেটা সহজেই অনুমেয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষার জন্য যে 104টি প্রকল্প আছে, তার মধ্যে 96টি হচ্ছে বিনিয়োগ প্রকল্প। আর ওই বিনিয়োগ প্রকল্পগুলোর মধ্যে 46টি আসলে নতুন নতুন ভবন বানানো বা বড় ধরনের কেনাকাটা সংক্রান্ত। শিক্ষার বিনিয়োগের প্রকল্পের জন্য যা বরাদ্দ আছে, বাস্তবে তার সর্বোচ্চ 15 থেকে 18% যাবে শিক্ষার মানোন্নয়ন কিংবা জনবল এবং জনবলের দক্ষতা বৃদ্ধি বা প্রশিক্ষণের কাজে। ফলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দের গালভরা বুলি শুধু বুলি সর্বস্ব হয়ে থাকবে, সত্যিকার অর্থে শিক্ষার কোনো গুণগত পরিবর্তন করতে সক্ষম হবে। অথচ শিক্ষায় গুণগত মান বৃদ্ধি এ সময় শুধু জনগণের দিক থেকে নয়, জাতীয় প্রয়োজনের দিক থেকেও অগ্রাধিকার হওয়ার কথা। একইভাবে আমরা দেখব স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল। বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে জনগণ ব্যয় করেন মোট ব্যয়ের 69% আর সরকারের ব্যয় 23%। ফলে এক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো দরকার ছিল বিপুল পরিমাণে, কিন্তু গত বাজেটের তুলনায় তা বেড়েছে সামান্যই, এবং মুদ্রাস্ফীতি হিসাবে নিলে তা আসলে কমেছে। এই বরাদ্দের ক্ষেত্রেও কোথায় ব্যয় হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। স্বাস্থ্য খাতে অবকাঠামোগত কিংবা যন্ত্রপাতি কেনায় যেরকম আগ্রহ দেখা যায়, তার কানাকড়ি আগ্রহ দেখা যায় না দক্ষ জনবল তৈরিতে। বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ডাক্তারের সংখ্যা কম, আরো কম প্রশিক্ষিত নার্সের সংখ্যা, প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যা, তার চেয়েও কম যন্ত্রপাতিগুলো চালানোর জন্য এবং প্রয়োজনীয় পরীক্ষার জন্য টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, অপারেটর ইত্যাদি। অথচ এসব খাতে বরাদ্দ দিয়ে নতুন জনবল তৈরির কোনো প্রচেষ্টাই সরকারের নেই। বিভিন্ন স্বাস্থ্য প্রযুক্তিগত শিক্ষার প্রতিষ্ঠানে বছরের পর বছর উচ্চতর শিক্ষার পদ বন্ধ করে রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাংলাদেশে এই হার দিনের পর দিন কমে এখন 1%-এরও নিচে নেমে গেছে। এরপর আসা যাক সরকারের পরিচালন ব্যয়ের আরো কিছু প্রশ্নে। সরকারের সবচেয়ে বড় ব্যয়ের খাত আসলে তার পরিচালন ব্যয়। এক্ষেত্রে আবার সবচেয়ে বড় ব্যয় হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সুবিধাদি বাবদ। এক্ষেত্রে এবছরও ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 4000 কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয়ের অনেকখানি আবার নির্বাচনের আগে সরকার পুলিশ ও প্রশাসনকে হাতে রাখার জন্য যেভাবে প্রমোশন দিয়েছে এবং নানান সুবিধা দিয়েছে তার ফলাফল। এই বৃদ্ধি এই বিপুল পরিমাণে বেড়েছে সরকারের ঋণের সুদ পরিশোধ বাবদ খরচ। আর এসব খাতে খরচ করতে গিয়ে সরকারের কোট সম্পদের অপ্রতুলতার কারণে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বরাদ্দ সরকার বাড়াতে পারেনি। দেশে যখন একটা অর্থনৈতিক সংকট চলছে, বিপুল সংখ্যক লোক দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, তখন সরকার তাদের জন্য ব্যয় বরাদ্দ বাড়াতে পারছে না। অথচ দেশের সামগ্রিক অর্থনীতির সাথে সামঞ্জস্যহীনভাবে যেভাবে সরকারের ব্যয় বেড়েছে, তাকে আরো বাড়াতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। বাংলাদেশের জনগণের সাথে এ এক বিরাট পরিহাস। আসলে জনগণের রায়ের উপর নির্ভর না করে আমলাতন্ত্র নির্ভর সরকারের পরিণতি এটাই হতে বাধ্য। কৃষিক্ষেত্রে বরাদ্দ তো বাড়েনি,
বরং গত বছরের সংশোধিত বাজেটের হিসাবে এই খাতে বরাদ্দ কমেছে। দেশে সামগ্রিকভাবে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে জ্যামিতিক হারে। এই ঋণ আদায়ে কোনো কার্যকর উদ্যোগ সরকারের পক্ষ থেকে না থাকলেও উল্টো কৃষকদের কাছ থেকে কৃষি ঋণ আদায়ে নতুন করে মামলার তোড়জোড় চলছে। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকার যে ঋণ দেয় সেটা উল্টো কৃষকের গলার কাটা হয়ে উঠেছে। অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের একটা কৃষি খাতে উন্নত দেশগুলো প্রচুর পরিমাণে ভর্তুকি দিয়ে কৃষকদের টিকিয়ে রাখতে সহায়তা করে। আমাদের দেশে একদিকে কৃষির উৎপাদন খরচ দিন দিন বাড়ছে, সেই অনুযায়ী কৃষি পণ্যের মূল্য বাড়ছে না। অথচ সরকারের দিক থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেটের দিকে আঙ্গুল না তুলে বরং কৃষককে দায়ী করা হচ্ছে পণ্যের মূল্য বৃদ্ধির জন্য। সরকারের গণবিরোধী চরিত্রের আরেক নিদর্শন হচ্ছে এটা। এরপর আসা যাক বাজেট প্রণয়ন প্রক্রিয়ায়। বাংলাদেশে এই মুহূর্তে জনগণের ভোটে নির্বাচিত কোনো সংসদ নেই, সেটা সত্য। কিন্তু যখন সংসদ ছিল তখনও বাজেট প্রণীত হতো কতিপয় আমলার মাধ্যমে। সংসদের দায়িত্বকর্তায় কেবল হাত তুলে সমর্থন জানিয়ে বাজেট পাশ করিয়ে দেওয়া আর যেসব বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে আলোচনায় আসে তার ভেতর থেকে বাছাই করে মূল বাজেটের খুব বেশি হেরফের করে না। কিন্তু প্রধানমন্ত্রী জনবান্ধব, সে কারণে তিনি এগুলো বাতিল করেছেন বা নতুন যুক্ত করেছেন, এরকম প্রচার চালানো সহজ হয় তেমন কিছু বিষয়কে সামনে নিয়ে আসা। আমাদের এবারের বাজেটেও সেরকম প্রক্রিয়াই আমরা দেখি। পুরো রাষ্ট্রের ক্ষমতা কাঠামো আমাদের এরকম নাটক দেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে রাষ্ট্র কাঠামোর একটা সংস্কার ছাড়া, সংসদের কাছে বাজেট প্রণয়নের প্রকৃত ক্ষমতা ছাড়া এবং শারীরিকভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া জনগণের স্বার্থ রক্ষাকারী কোনো বাজেট প্রণীত হতে পারে না। বর্তমান সরকার তার ক্ষমতার সহযোগী আমলা ব্যবসায়ীদের স্বার্থে বাজেটকেও ব্যবহার করবে এবং তাদের দুর্নীতি লুটপাটের পথ অবাধ করবে, জনগণের সমস্যা থেকে মুখ ফিরিয়ে থাকবে। এটাই এই সরকারের চরিত্র নির্দেশক। ফলে জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত জনবান্ধব সরকার দরকার। গণসংহতি আন্দোলন সেই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই কাজে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। শুভেচ্ছা সহ গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে আবুল হাসান রুবেল, নির্বাহী সংগঠক। রিঅ্যাকশনটা মানে বাজেট পর্যালোচনা করেছে, আপনি আসলে কি ভাবছেন জনগণের সাথে এই জনগণের সাথে উপহাস করা হচ্ছে বা অর্থনৈতিক একটা বড় সংকটের দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি, পুরো সামগ্রিক বিষয়টা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে সরকার প্রতিষ্ঠিত বাণিজ্যের এবারের বাজেটের যেটা আগেও ছিল, তবে আবার নতুন করে সামনে এসছে, সেটা হচ্ছে অপ্রদর্শিত আয় বা বাকি টাকা বলা হয়। এই অপ্রদর্শিত আয় 15% ফ্ল্যাট, সেই টাকা বৈধ পাবে। এ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে। যারা বৈধ আয় করেন, যারা নিয়ম মানেন, যারা নিয়ম মেনে আয় করেন, কর দেন, তাদের সর্বোচ্চ কর সীমা 30%, সেটা 25 থেকে 30% বাড়ানো হচ্ছে এবং সেই করের উপরে আবার সারচার্জ। আর যারা নানাভাবে অবৈধ পন্থায় আয় তাদের এই বিষয়গুলো আগেও ছিল, কিন্তু এই যে করের ধরা, সেটাই বড় আকারে প্রশ্ন তুলেছে। এর জবাবে প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিয়েছে, যাতে সেই টোপে দুর্নীতিবাজ ধরা হয়। আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই কথা, বড় বড় রুই কাতলা
দুর্নীতিবাদ করার জন্য তারা। কিন্তু দেখুন কথাটা কত হাস্যকর, কথাটা স্ববিরোধী। আপনি বলছেন যে অপ্রদর্শিত আয় বৈধ করতে পারবেন 15%, এবং সেটা কোথাও কোনো যাকে বলে জবাবদিহিতার চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি একজনকে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগই দেন এবং তাকে কোনো প্রশ্ন না করার বিধান রাখেন, তাহলে আবার তাকে রুই কাতলা হিসেবে ধরবেন কিভাবে? এক মুখে আপনি বলছেন যে তাকে কোনো প্রশ্ন করা হবে না এবং এটা বৈধ করার সুযোগ, আরেক মুখে বলছেন যে তুমি কিন্তু আসলেই তোমাকে ধরা হবে, তাদের একটা টপ এবং এটা রুই কাতলা ধরার উদ্দেশ্যে বলছেন। এই যে প্রচন্ড স্ববিরোধী এবং একটা হাস্যকর কথা আজকে খোদ সরকারের সর্বোচ্চ নির্বাচন বলা হচ্ছে, এইটা বাংলাদেশের মানুষ আসলে তারা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করতে চান। এটাও একটা বিষয়। মূল বিষয়টা যেটা হচ্ছে যে অর্থনীতি একটা সংকটের মধ্যে আছে এবং এই সংকটের দায়টা পায়। এটা আমাদের বক্তব্যে আমাদের সমন্বয়কারী অবস্থান বললেন যে অর্থনীতি একটা সংকটে আছে, এটা সরকার এবারে কিছুটা স্বীকৃতি। এর আগে তো আমরা দেখেছি যে তারা অস্বীকার করে সব, আর কোনো কিছু প্রশ্ন উঠলে সেটা হয় ইউক্রেন যুদ্ধ, না হয় প্যালেস্টাইনের উপরে গাজায় হামলা, কিংবা ইত্যাদি নানা বৈশ্বিক অর্থনৈতিক সংকট, কিংবা কোভিড, এইভাবে নানা কিছুর উপর তারা চাপ। কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক প্রভাবের বাইরে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে, সেগুলোর প্রভাবে আমাদের বাজেটে আমাদের অর্থনৈতিক একটা সংকোচন, সেই বিষয়গুলো তারা ন্যায়ালয়ে সক্ষম ছিল। আমরা এখন দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট তারা এখন স্বীকার করছে, কারণ এটা এতটাই দৃশ্যমান যে এখন আর তাদের এটা টিকে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত যে যে কারণে, অভ্যন্তরীণ কারণে এই সংকটের খাদের কিনারায় আমরা আসলাম, সেটা তারা অস্বীকার করছে এবং সেটাই আসলে বাজেটে তারই প্রতিফলন হবে। মানে বাজেট মানে কি, যেটা হচ্ছে আয় এবং ব্যয়ের একটা হিসাব করে, কিন্তু কোন খাত থেকে আয় হবে, কোন খাতে ব্যয় হবে, এইটার মধ্যে দিয়ে সরকারের নীতিগুলো প্রকাশিত হয়। তো এই যে নীতি যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে অর্থনৈতিক সংকটের যে বড় কারণ বাংলাদেশের অভ্যন্তরে, সেটাকে একইভাবে শুধু ডিনায়াল না, ওইটার কোনো রকম সমাধান নাই, উল্টো সেগুলো যাতে আরো বিবর্তিত আকারেই চলে তার ব্যবস্থা করা হচ্ছে। এখন ধরুন আমাদের এখানে ঋণ খেলাপি পাচারকারীরা একটা বিরাট জায়গা, অর্থনৈতিক সংকটের প্রধান জায়গাটা হচ্ছে, তার কোনো স্বীকৃতি নেই এবং এই ঋণ খেলাপি ব্যাপারটা বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, বরং এমন ধরনের কতগুলো পরিবর্তন আনা হয়েছে যাতে ঋণ খেলাপি আনতে পারবে। পাচার বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, এমনকি পাচারকারীরা তাদের ব্যাপারে সংবাদ মাধ্যমের খবর আসলে তদন্ত করার উপর আছে, যেন উৎসাহিত হওয়ার ব্যবস্থা আছে। একইভাবে আমরা দেখছি যে এইটা মানে লুটপাট হয়ে পাচার হয়ে যাচ্ছে, তখন আমাদের তহবিল সংকট দেখা দিচ্ছে, ডলার সংকট দেখা দিচ্ছে, তখন আরো বেশি ঋণ করার তারা যাচ্ছে, সেটা বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ব্যাংক। তার মানে হচ্ছে যে আমরা একটা চক্রের মধ্যে রয়েছি এবং এই চক্র থেকে বের হওয়া তো দূরের কথা, চক্রটাকে আরো গভীর করারই নীতি তারা প্রকাশ করছে। পাচারকারী তাদের সুবিধা নিয়ে তাদের পাচারের ফলে যে তহবিল সংকট, সেটা আবারও ঋণ, এবং এর পুরো জিনিসটা আছে মূল্যস্ফীতিতে এসে জমা হচ্ছে, দ্রব্যমূল্যে এসে জমা হচ্ছে। এবং এখন সরকার যে বলছে অর্থনৈতিক সংকটে, তার ফলে আমরা কিছু সংকোচন নীতি নিচ্ছি, বাজেটের আকারে কিছু সংকোচন, কিন্তু দেখুন এইভাবে যে অর্থনৈতিক প্রক্রিয়ায় যে লুণ্ঠন চলছে, সেটার দায় বোঝাটা যেমন সাধারণ মানুষের চাপিয়ে দেওয়া হচ্ছে, একইভাবে এই যে সংকোচন নীতি, সেটারও বোঝা কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষভাবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উপর চাপানো হচ্ছে। এখন এই যে চাপানোর জায়গাটা যদি আপনি সাধারণ মানুষের উপরে মূল্যস্ফীতির দায় চাপছে, তারপরে হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে সংকোচনের বোঝা চাপছে, এবং এর মধ্য দিয়ে অর্থনৈতিক কিন্তু আরো সংকোচনের দিকে অগ্রসর, অর্থনৈতিক কোনো বিকাশের জায়গা নেই। এবং এই সমস্ত ক্ষেত্রে যে একটা নিদান সরকারের কাছে থাকে ফিসক্যাল পলিসিতে, যে কিভাবে সে
সামাজিক সুরক্ষা খাতে খরচটা করে জনগণের অন্ততপক্ষে কিছুটা স্বস্তির জায়গা দিতে সেই জায়গায় আমরা দেখলাম যেটা আমার বলা হয়েছে যে সরকারের বরাদ্দ বাড়ি বরং সরকারের যে কর্মকর্তাদের পিছনে অপ্রয়োজনীয় ব্যয় বিলাসী ব্যয় সেই ব্যয় করতে গিয়ে সামাজিক সুরক্ষা খাতে সাধারণ মানুষের কাছে টাকা দেওয়া এবং এমনকি দেখবেন আপনি যে বাজেটের আমরা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কথাটা বারবার বলা হচ্ছে মূল্যস্ফীতিতে আরো বেশি যোগ হচ্ছে বাজার ব্যবস্থাপনার মধ্যে সিন্ডিকেটের সাপ্লাই চেনের মধ্যে যেভাবে সিন্ডিকেট তৈরি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে বড় আকারে খরচ বাড়ছে তো সেই জায়গাতে কোনো রকম মানে একটা পদক্ষেপের কথা আমরা দেখছি না যে এগুলো কীভাবে বন্ধ হবে বরং এদেরকে পুষ্ট করার একটা নীতি আছে যেমন কিছু কিছু পণ্যে তারা শুল্ক হার কমাবে কিন্তু এই শুল্ক হার কমানোটা মানে সাধারণ ক্রেতার ক্ষেত্রে কিন্তু এসে পৌঁছায় না কারণ এই শুল্ক হার এমনকি ওই যে প্রডিউসার যিনি তার কাছেও কিন্তু সে পৌঁছায় এটা পৌঁছায় যে মাঝখানে যারা এই যে পণ্য সরবরাহ করছে সিন্ডিকেট তৈরি করছে তারাই শেষ পর্যন্ত সব অর্থে যেটা মুদ্রার কথা বলা হচ্ছে সাধারণ মানুষ উৎপাদন করে সম্পদ সৃষ্টি করে তাদের উৎপাদিত সম্পদ অর্থ সেটা সরকার এমন কতগুলো ব্যবস্থা তৈরি করছে যার মধ্য দিয়ে এইটা হচ্ছে সেই সরবরাহ লাইন ওটার মধ্যে সরাসরি কতিপয় লুটেরার পকেটে যারা রাষ্ট্র ক্ষমতা ছাড়া ধরে আছে তারা তাদের পকেটে চলে গেছে এইটাই আমাদের যে ব্যবস্থাটা বাংলাদেশের বেশ কয়েক বছর ধরে চলছে উন্নয়নের নামে আমরা বড় বড় প্রকল্প দিচ্ছি কিন্তু সেই তার ন্যূনতম কোনো জবাবদিহি ব্যবস্থা এখানে নেই এবং প্রকল্পের অগ্রাধিকারের ক্ষেত্রে সাধারণ মানুষের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ এবং সুবিধা কীভাবে আনবে তার অগ্রাধিকার নির্ধারণ নেই এবং সামগ্রিকভাবে এটা অর্থনীতিকে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে সেই বিবেচনাগুলো বরং বিভিন্ন লবিস্টের বড় বড় প্রকল্প আমরা দেখি এবং তার মধ্য দিয়ে বড় আকারের যে লুণ্ঠন হয় সেই লুণ্ঠনের দায়টা কিউমুলেটিভলি মানে পুঞ্জীভূতভাবে আজকে জনগণের ঘাড়ে চাপা এই ব্যবস্থাটা তৈরি হচ্ছে এবং সেটাই আজকে অর্থনৈতিক সংকট আমাদের দেখুন এই যে বিদ্যুৎ এবং পানি তারপরে গ্যাস মানে আমাদের ইউটিলিটি সারা দেশের মানুষ এবং যেটার খরচ বৃদ্ধি মানে হচ্ছে সামগ্রিকভাবে অর্থনীতি ব্যয়বহুল হয়ে ওঠা সব খরচের মধ্যে তার প্রভাব পড়বে কারণ এগুলো হচ্ছে মৌলিক পণ্য যেটার সমস্ত উৎপাদন আর এইসব খাতে সরকার এখন মানে সরকারের কি বলে বকেয়ায় আছে $5 বিলিয়ন এবং তারা IMF এর নীতি এখন অনুসরণ করছে তাদের এই নীতির ফলাফল দাঁড়িয়েছে এই অবস্থা যে ব্যয়বহুল বিদ্যুৎ কিংবা এই ইউটিলিটিগুলো তারা তৈরি করেছে সাশ্রয়ী পথ পরিহার করে যেহেতু খালি লুটপাটের ক্ষেত্র সংকুচিত তারা একটা ব্যয়বহুল পথে গিয়েছেন যাতে প্রতিপয়ের পকেটে তারা টাকা করে এবং সেইটারই এখন পুঞ্জীভূত রূপ হিসেবে বিপুল আকারে খরচ অন্যদিকে এটার যে আয় সেটা আসছে এবং সেটা তারা সাধারণ মানুষের ধারে নিয়মিতভাবে চাপিয়ে যাচ্ছে না পুরোটা চাপানোর শর্ত তারা মেনে নিয়েছে তাহলে বছরে কয়েকবার করে বিদ্যুতের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে পানির দাম বাড়বে এবং এটা অর্থনীতিকে সামগ্রিকভাবে ব্যবহৃত করে তুলবে বিনিয়োগকে কমাবে কর্মসংস্থানকে কমাবে এবং সাধারণ মানুষ আর না বেশি কিন্তু লুটপাট ঋণখেলাপি পাচারকারী ঋণের নির্ভরতা এই বাংলাদেশের বাস্তবতায় আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের কর্মসংস্থান ভয়ঙ্কর সরকারি চাকরিতেই দেখুন বিপুল পরিমাণ শূন্য পদ আছে শিক্ষকতার ক্ষেত্রে স্বাস্থ্য খাতে কিন্তু এইসব শূন্য পদের নিয়োগ হয় না বহু বছর আমরা ছাত্র জীবন থেকে এগুলো নিয়ে কথা বলছি কিন্তু এটা না হওয়ার একটা বড় কারণ এখন বরাদ্দ তারা বাড়াতে পারছে এই শিক্ষাকে বরাদ্দ তাদের মেগা প্রকল্প তাদের সমস্ত লুণ্ঠনের যে খাত সেইগুলোকেই তারা বরাদ্দ পারে ফলে সামগ্রিকভাবে আমরা বলবো যে সরকার যে একটা লুণ্ঠনের নীতি ভুল নীতি
দুটোই তারা সমাজকে চালিয়ে যাচ্ছে এবং সেটারই সামগ্রিক নির্মিত ফলাফল আকারে আমরা সামনে দিয়েছি এবং এই অর্থনৈতিক সংকটের দায়ভারটা তারা চাপিয়ে দিচ্ছে জনগণের ভারে, জনগণের জীবনে নাভিশ্বাস করেছে। এই বাজেট আবারও জনগণের জীবনে নাভিশ্বাস তোলার এই প্রক্রিয়াটাকে শক্তিশালী করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার নানান রকমভাবে তার সমস্ত বক্তব্যের মধ্যে কখনো হাস্যকর কখনো প্রকাশ্যেই তারা নতুন সাকিব ভাই, বিষয় হচ্ছে আপনি বললেন যে সরকারের তহবিল কমে গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে রিজার্ভ কমে গেছে। আসলে আপনাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পর্যালোচনা আছে যে বাংলাদেশের তহবিল বা সরকারের তহবিলের কী পরিস্থিতি? সংবাদ মাধ্যমে বিভিন্ন হিসাব দেখা যাচ্ছে বাংলাদেশের রিজার্ভ এখন $13 বিলিয়ন নিচে নেমে গেছে। ব্যবহারযোগ্য যে রিজার্ভ, যে টাকাটা খরচ করতে পারে গত বছরের 3 মাসে হয়তো আরো কমে গেছে, কারণ হচ্ছে বাংলাদেশে এখন রিজার্ভের পতনের হার হচ্ছে প্রত্যেক মাসে $1.2 বিলিয়ন করে কমছে, ফলে এই মাসে আরো কমছে। রিজার্ভের সরকারের সবচেয়ে বড় সুপারিশ আছে মানে প্রতারণামূলক দিক হচ্ছে কোনো বিষয়ে তাদের তথ্য নেই। আমাদের বাংলাদেশে এই যে পরিসংখ্যানগুলো দেওয়া হয়, জিডিপির যে পরিসংখ্যান দেওয়া হয়, আমাদের ইনফ্লেশনের যে পরিসংখ্যান দেওয়া হয়, প্রবৃদ্ধির যে পরিসংখ্যান দেওয়া হয়, এগুলো সবই হচ্ছে ভুয়া হিসাব। অর্থাৎ এবারেও তারা বলেছেন 6.75% হচ্ছে তারা প্রবৃদ্ধিতে। একদিকে বলছেন যে অর্থনীতি সংকোচন করা হচ্ছে, পুরো এসএমই খাত মানে ক্ষুদ্র মাঝারি শিল্প তারা ঋণ পাচ্ছে না ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এলসি খুলতে পারছে না, তার উপর নানান রকমের। আপনি এবার প্রবৃদ্ধি ঠিকই প্রায় 7 ভাগে নিয়ে গেছে। তার মানে আপনি যখন ভালো অবস্থায় ছিলেন তখনও 7 ভাগ প্রবৃদ্ধি, 8 ভাগ প্রবৃদ্ধি, এখনো আপনি 7 ভাগ প্রবৃদ্ধির কথা বলেন। এগুলো তো হচ্ছে মানুষকে এক ধরনের প্রতারণা করা। ইনফ্লেশন আপনি 6%-এ নামিয়ে আনার কথা বলেন, অথচ বাস্তবে ইনফ্লেশন আপনি 9% বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি 15%। এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সাধারণ মানুষের যদি আপনি ইউটিলিটির কথা জায়গাটা, তো সেখানে কোনো 20 থেকে 30% পর্যন্ত ইনফ্লেশন। তো মূল জায়গাটাতে তো আসলে এগুলো প্রতারণা ছাড়া কিছু। এবং এই প্রতারণাগুলো আপনার ওই জিডিপির ক্ষেত্রে আমরা দেখি, বড় করে জিডিপি দেখিয়ে নানা ধরনের তারা এই যে বিদেশি ঋণের সাথে যে রেশিও সেগুলো তারা রক্ষা করার চেষ্টা করেন, তারপরে নানাভাবে মাথা পিছু আয় বাড়ানো হয়েছে, একটা তো আরেকটা বড় জায়গা। সারাদিন মাথা পিছু আয়ের গল্প আমাদের দেখানো হচ্ছে, কিন্তু এই যে আসল কথাটা হচ্ছে ভয়ঙ্কর রকম যে বৈষম্য যেটা বৃদ্ধি পেয়েছে, এটা একদল লোকের টাকা রাখার জায়গা থাকছে না, তারা বিপুল তাদের সম্পদ মানে সরকারি কর্মকর্তাদের সম্পদের পরিমাণ দেখলে মূল ক্ষমতার কেন্দ্রে যারা আছে তাদের সম্পদের আয়তনটা একটা মানে অনুমান করা যায়। যদি একজন সাবেক আইজিপি অথবা সাবেক সেনাপ্রধান এই পরিমাণ সম্পদ বানান, তাহলে আসলে ক্ষমতার কেন্দ্রে থাকা লোকজনের হাতের সম্পদ কি পরিমাণ আছে। অন্যদিকে আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাজারে গিয়ে দিনের যে খাবার সেটা পুরোটা সংগ্রহ করতে পারে না, অর্ধেক খাবার নিয়ে ফেরত আসে। কোনো কোনো ক্ষেত্রে তারা সঞ্চয় ভেঙে এই দৈনন্দিন খরচ আজকে তারা মিটিয়ে যাচ্ছে। এই বাস্তবতাটা এই সরকার তৈরি করেছে। আমরা বলেছি যে এইটার পেছনে সরকারের চরিত্রটা একটা দল হিসেবে তারা সাধারণ মানুষের পক্ষে না, এটা খুব পরিষ্কার। কিন্তু এই সরকারটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তার জনগণের কাছে ন্যূনতম কোনো দায় নেই। একটা সরকার জনগণের কাছে ভোটের জন্য যদি যেতে হয় তাহলে তাকে কতগুলো জিনিস আমাদের বিবেচনা রাখবে, যে পরের বার ভোটের যখন যাবো জনগণ তখন কী হবে, সেই বিবেচনা যেহেতু তাদের নাই, এই কারণে খোলাখুলিভাবে তারা কতিপয় দূতেরা পক্ষ অবলম্বন করছে, তাদের স্বার্থ করছে এবং তাদের স্বার্থে নীতি প্রণয়ন করছে। এখন আপনারা কি কালো টাকা সাদা করার ব্যাপার মানে বিরোধী, যে কালো টাকা সাদা করা যাবে না সেরকম কিছু? দেখুন, অপ্রদর্শিত আইন নানাভাবে আমাদের এখানে এমনভাবে আইনগুলো করা হয়েছে তাতে অনেক ক্ষেত্রে অপ্রদর্শিত জমির ধরুন হিসাব দিকে যেভাবে আছে, সাধারণ একজন মানুষও যদি তার জমি বিক্রি করতে যায় সেটার যে সরকার কর্তৃক নির্ধারিত দাম এবং বাজার দাম কিন্তু পার্থক্য আছে, ফলে নানাভাবেই অপ্রদর্শিত আয় তৈরি হয়। যারা সাধারণ মানুষ ওইভাবে দুর্নীতি করেন না তাদেরও নানানভাবে এই প্রক্রিয়া কাঠামো তাকে নানাভাবে অপ্রদর্শিত আয় জায়গা তৈরি করতে হয়।
সেগুলোর ব্যবস্থা হচ্ছে নীতিগতভাবে পরিবর্তন আনার জন্য মানুষকে সেই সুযোগের জায়গাটা রাখতে হবে। আপনি আসলে মানে যখন একটা বিষয়কে এমনভাবে নীতি ঠিক করবেন যে বড় বড় দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, টাকা পাচারকারী তাদেরকে আসলে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন, এবং সেই ক্ষেত্রে আপনি বড় আকারের একটা বৈষম্য সৃষ্টি করবেন। যে আপনি বৈধ পথে আয় করার ফলে আপনি যদি আপনি 40 লক্ষ টাকার উপরে আপনার আয় থাকলে আপনাকে 30% কর দেবেন। তাহলে আমি যদি বৈধ পথে 40 লক্ষ টাকার উপরে আয় করি, তাহলে আমি 30% কর দিব। আর আমি যদি 40 লক্ষ টাকা কিংবা 50 লক্ষ টাকা 1 কোটি টাকা আমি অবৈধ আয় দেখাই কিংবা মানে আরো বেশি, এটা তো আসলে একটা বিরাট সংখ্যা। মানে যাদেরকে ওনারা দিতে চাইছেন 1 কোটি 2 কোটি 5 কোটি চোখ তো তারা দিতে চাইছেন না। তারা বলছেন যে তারা বড় রুই কাতলা ধরতে চান। রুই কাতলা এখানে যদি আসে তাদের ধরবেনটা কিভাবে? এটা তো প্রথমত ধরার বিধানই নেই। কিন্তু তাদের জন্য তো এটা একটা উৎসাহের প্রক্রিয়া তৈরি হচ্ছে। অর্থাৎ ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করে টাকা হজম জায়জ করে ফেলা যায়। তাহলে আপনি নিয়ম নীতি করে কষ্ট করে ব্যবসা করার জায়গাটিতে একটা নেতিবাচক প্রভাবের জায়গা তৈরি হয়। এই সব বিষয়গুলো সবই হচ্ছে আসলে, এবং আপনি যদি এটার উদাহরণ দেখেন, এর আগে যতগুলো দেখা গেছে তাতে এটা খুব বেশি টাকা। একটা বিষয় এবারের বাজেটে বেশ আলোচনা হচ্ছে, বিশেষত রংপুর বিভাগে। রংপুর বিভাগে কোনো উন্নয়ন বরাদ্দ রাখা হয় না। রংপুরের যে সিটি কর্পোরেশনে এরকম ওভারঅল বরাদ্দ খুব কম। এমনকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 1 লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। রংপুর মেডিকেলের এই বিষয়টা আসলে নিউজ টেম্পলেট আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু আমি নিজে ঠিক পরিষ্কারভাবে জানি না এটা কি একটা কোনো ভুল কিনা। কারণ সবগুলো সিটি কর্পোরেশনের বরাদ্দ আছে, একটা সিটি কর্পোরেশন তো সেটা আসলে তো সম্ভব না। মানে এটা হওয়ার সুযোগটা না থাকারই কথা। তো সেই দিক থেকে এটা মানে এই তথ্যটা আসলে চেক করতে চেয়েছিলাম আমি, কিন্তু আমি এই বাজেটটা পুরোটা পড়ার পরেও আসলে এটা এখনো হয় নাই। এটা কি এরকম কিনা যে বরাদ্দ বাড়েনি, আগের বরাদ্দটাই আছে, এরকম কি? বলতে পারি না। এখন যদি মেয়র বক্তব্য দিয়ে থাকে সত্যি সত্যি ঘটনা ঘটে, এটা তো মানে ইয়ে করা দরকার যে না, মানে এই ঘটনাটা আমরা রংপুরে ওয়ার্কশপ করতে গেছিলাম, তো এটা রংপুরে এটা মানুষের মুখে মুখে এই কথাটা সবার মুখেই আছে। এবং মানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন বরাদ্দ হচ্ছে 1 লক্ষ টাকা মাত্র, এবং রংপুর সিটি কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ নেই উন্নয়নের জন্য। এই কথাটা আসলে রংপুরে আছে, মানে সবাই রংপুরে পড়ছে। কিন্তু এটার ফ্যাক্ট চেকটা করতে হবে যে আসলে গতবারেরটা যা তার থেকে শূন্য বেড়েছে এরকম হতে পারে। আসলে কি হয়েছে সেটা আমরা যেহেতু সুনির্দিষ্ট তথ্য আমরা দিতে পারছি না, ফলে এই বিষয়ে মন্তব্য আপাতত না করে। সরকার বলছে যে রুই কাতলা ধরবে, কিন্তু হচ্ছে যে বেনজির আর হচ্ছে যে ওনাদের প্রসঙ্গ আসলে কেন সরকার এগিয়ে যেতে চায়, এটা নিয়ে আপনাদের কি কি চিন্তা ভাবনা করছেন আর কি আপনারা? বেনজির আর জেনারেল আজিজ সাহেব কিংবা সাবেক আইজিপি ওনারা তো সবাই সরকারের অংশ, এবং এই সরকারের কাঠামোটাকে তো মানে রাষ্ট্র এবং সরকার যেভাবে আলাদা করে এটা করার কিন্তু সুযোগ নেই। তারা তো সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে সরাসরি রাজনৈতিকভাবে ভোট কারচুপিতে ব্যবহার করেছে। তার বিনিময়ে তাদেরকে এই লাইসেন্সটা দিয়েছে যে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। এখন কিছু কিছু জিনিস যাকে বলে যে বেরিয়ে আসে, এতটাই তারা মানে দুর্নীতি এবং মানে লুটপাট চালিয়েছেন যে এগুলো যাকে বলে যে ঢেকে রাখা যাচ্ছে না, কোনো কোনোটা বেরিয়ে আসলে তখন সরকার কিছু পদক্ষেপ নিতে হয় আন্তর্জাতিক